করার জন্য আপনাকে ধন্যবাদ। আজ 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2023 উপলক্ষে আমরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছি। আমরা সবারই স্কুলের পক্ষ থেকে এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করছি। আমাদের এই প্রজেক্টের হলো একটা পরিকল্পিত শহরকে ঘিরে, পুরো একটা পরিকল্পিত শহরকে নিয়ে আমরা প্রথমে একটা বাড়িতে আসি। এটা একটা অ্যাডভান্স ট্যাঙ্ক। এইটার কাজ হলো অটোমেটিক পানি তোলা বা স্থাপন করা। এটাকে একটা নির্দিষ্ট লেভেল দেওয়া থাকে, আপনার নিজেই নির্দিষ্ট লেভেল দিতে পারবেন। এটার কাজ হলো ট্যাঙ্কে যখন পানি থাকবে না তখন অটোমেটিক ট্যাঙ্কটা চালু হবে। অটোমেটিক ট্যাঙ্ক চালু হবে, মানে পাম্প চালু হয়ে গেল। এটা একটা আমরা নির্দিষ্ট একটা লেভেল দিচ্ছি। এই পর্যন্ত আসার পরে মোটরটা অফ হয়ে যাবে। আমরা অপেক্ষা করি। অফ হয়ে গেল। তারপরে আরেকটা সুবিধা আছে, পানি কমতে থাকলো। পানি যখন কমতে থাকবে তখন পানি অটোমেটিক আবার মোটরটা চালু হয়ে আবার পানিটুকু পূর্ণ হয়ে যাবে। এটাতে তো একটা সমস্যা আছে, সব সময় কি মোটর এরকম ভাবে হেসকি দিয়ে দিয়ে চালু হইতে না নাকি পানিটা একটা নির্দিষ্ট পর্যায়ে লেভেলে আপনার যতটুকু প্রয়োজন আপনার অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, এখানে ট্রানজিস্টর ইউজ করছেন, ট্রানজিস্টরের নাম কি? PC547। তাহলে এটা গেল। আর দ্বিতীয় এই প্রজেক্ট আরেকটা আছে, এটা ট্যাঙ্কের সিস্টেম। যেহেতু এটা একটু ব্যয়বহুল বা এটা একটু কম খরচ, এটার কাজ হলো একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে একটা জোরে একটা হর্ন দিবে। যখন গৃহিণীরা কাজ করতে থাকে তারা লাইন মোটর লাইনটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে, তারা আর এই ব্যাপারে খেয়াল রাখে না। তো হর্ন দিলে কী হবে, তারা অন্য কোনো কাজ ফেলে এই মোটরের লাইনটা অফ করতে পারবে। বাড়িটা আমরা আমাদের ট্যাঙ্কে কতটুকু পানি এখন আছে বা আর কতটুকু তুলতে হবে সেটা বাইরে থেকে জানতে পারবো। মোটরের ভিতরে যে উঠে আমাদের ট্যাঙ্কের ভিতরে ঢোকা সম্ভব না, পানি কত ঢোকা আছে সেটাই। আচ্ছা, এখানে 100% ভর করে একটা হর্ন দিবে। এই যে হর্ন বাজতেছে, এই যে 100% ইন্ডিকেটর, এই যে হর্ন বাজতেছে। আচ্ছা, চমৎকার। রাস্তায় এই প্রজেক্ট ব্যয়বহুল এটা বলা যাবে না, আচ্ছা, যাই হোক, এটা গেল। হ্যাঁ, এটা বুঝলাম। তারপরে আপনাদের রাস্তা প্রকল্প নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা সেন্সর ইউজ করা হয়েছে এটা off করে দাও। যার কাজ হলো অন্ধকারে লাইট জ্বলে উঠবে, দিনের বেলায় লাইট জ্বলবে না। আচ্ছা, অন্ধকার তাই লাইটটা জ্বলে উঠছে, যখন এটা দিনের কি- আলো থাকবে। এটা কি এলডিআর ব্যবহার করছেন? আচ্ছা, চমৎকার। আপনাদের এটা কি প্রকল্প? এটা একটা পানি বিশুদ্ধকরণ কেন্দ্র। এখানে আমরা একটা অতিরিক্ত টারবাইন সেট আপ করছি, যার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যা দিয়ে পানি বিশুদ্ধকরণের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়। ওটা সরে গেছে পাখাটা। এই টারবাইনের মধ্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি, কিন্তু আমরা এখানে এটা ছাগল পদ্ধতিতে, এরপর আছে রাসায়নিক পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা। এই দুইটা পদ্ধতিতে পানি বিশুদ্ধ হওয়ার পরে বিশুদ্ধ পানি, আচ্ছা, আমরা মূলত এই পানিটা ছিল একটা ময়লা পানি। যে পানিগুলো আমরা বাসা বাড়ির ময়লা পানি, রান্না করে যে ময়লা পানিগুলো থাকে না, সেই পানিগুলো ড্রেনের মাধ্যমে এসে এখানে জমা হবে। সেই পানিটা তুইলে আমরা এই টারবাইন ইউজ করবো। টারবাইন থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটা ওয়ান টাইপ অফ বায়ো। অ্যাকচুয়ালি আমাদের যে পানিটা আমরা ব্যবহার করলাম, এই পানিটা মূলত আমাদের বাসায় যে পানিগুলো আমরা মানে ওয়াশিংয়ের কাজে ব্যবহার করি,
সেই পানিগুলো পরবর্তীতে ব্যবহার উপযোগী থাকবে পুরোপুরিভাবে বায়োলজিক্যালি নষ্ট হয়ে যায়। সেই পানিটাকে আমরা নিয়ে এটা মূলত আমাদের পিউরিফাইং সিস্টেম, এখানে আমরা সেটাকে পিউরিফাই করে পুনরায় সাধারণ কাজের জন্য ব্যবহার করি এবং এর বায়ো প্রোডাক্ট হিসাবে আমরা টারবাইন সেট আপ করছি যাতে আমাদের সিস্টেম রানের যে এনার্জি সেটুকু আমরা কভার করি এবং অতিরিক্ত যদি থাকে এনার্জি সেটা আমরা অন্য কাজে ব্যবহার করি। এই পানিগুলো আন্ডারগ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে সেই বাড়িতে আবার চলে যাবে। তারপরে আরো কোনো প্রকল্প আছে আপনাদের? এটা একটা সাধারণ মানুষের বাড়িতে করতে পারবে। এটা একটা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য একটা ছাদে একটা দেওয়া আছে স্যার। এনে একটা ক্লোরিন জার ট্যাবলেট ইউজ করার মাধ্যমে এই পানিটা বৃষ্টির পানিতে একটু অ্যাসিডও ভাব থাকে, তো যার ফলে এটা ডাইরেক্ট বাগান না দিয়ে আমরা একটু মানে ক্লোরিন জার ট্যাবলেট ইউজ করার মাধ্যমে এটা আমরা বাড়িতে ইউজ করতে পারবো এবং বাগানও পেতে পারবো। চমৎকার চমৎকার। এনে একটা সোলার তাহলে আপনাদের এই প্রকল্পগুলো খুবই সুন্দর। এটা কি সোলার? এটা সোলার প্যানেলের মাধ্যমে বিভিন্ন মানে বাড়ির পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। ওকে, ভালো লাগছে। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ। জি। আমাদের একটি প্রকল্প, আমাদের প্রকল্প ওয়াটার ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানির অপচয়। আচ্ছা, আপনাদের প্রকল্পের উদ্ভাবককে, তো আপনার এই প্রকল্প কীভাবে কাজ করবে? আমরা আমাদের ব্যবস্থা আমরা তিনটা বিষয়ের উপরে খেয়াল রাখছি। আমরা বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ, পানির উপচয়। তিনটা বিষয়ের উপরে খেয়াল রেখে আমরা প্রথমে যদি দেখাতে চাই, এখানে যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনা পানি থেকে কীভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি সেটার ক্ষেত্রে যদি আমরা দেখা যায় রিজার্ভার ক্লিনার, এটা হলো রিজার্ভার ক্লিনার। আমাদের হলো যে বিভিন্ন জলাশয়ে বিভিন্ন ধরনের ময়লা থাকতে পারে, দূষণ থাকতে পারে, নিমজ্জিত থাকতে পারে, কিন্তু হলো যে আমাদের যেহেতু এগুলো ময়লা যেহেতু পানির ভিতরে থাকে ফলে আমাদের পানি দূষণ করতে পারে এবং মাছের রিপ্রোডাকশনের ক্ষতি হতে পারে। তাই আমরা এই ময়লাগুলো পানি থেকে দূর করার জন্য আমরা হলো যেটা হলো যে ভ্রাম্যমান বোট, এটা হলো আমরা পাট থেকে বিভিন্ন পাট থেকে আমরা আমাদের রিমোটের সাহায্যে চালাতে পারবো এবং যে জায়গায় ময়লা আসছে সে জায়গায় আমরা নিয়ে আমরা বেল চালিয়ে দেবো। এই বেলের সাহায্যে ময়লাগুলো উঠে আসবে। নদীতে সাধারণত বিভিন্ন ধরনের প্লাস্টিক এবং পলিথিন জাতীয় দ্রব্য থাকে, এই পলিথিন জাতীয় দ্রব্যগুলো এখানে আসবে এবং স্টোর হবে। স্টোর করার পর সেগুলো থেকে আমরা হলো যে পেট্রোল তৈরি করতে পারবো এবং বাই প্রোডাক্ট হিসেবে আরও কিছু তৈরি হবে, কিন্তু বলুন আমরা পেট্রোল পাবো, সেই পেট্রোল দিয়ে আমরা এই বোটটার জ্বালানি কাজ চালাতে পারবো এবং উদ্ভিদ অংশ আমরা হলো যে বাইরে বাজার বিক্রি করতে পারবো। আর হচ্ছে যে পরিষ্কার পানিটা পাবো, সেই পরিষ্কার পানিটা আমরা হলো স্টেশনের কাছে দিয়ে দিতে পারবো। পরে আমরা হলো যে একটা যন্ত্র থেকে আমরা হলো যে বর্জ্য ব্যবস্থান করতে পারছি, পানিকে পরিশোধন করতে পারছি, আমরা সেই পানি দিয়ে আমরা হলো যে কাজ করতে পারছি। সেই সাথে কিন্তু পানিতে অক্সিজেন প্রবাহ বাড়বে, অক্সিজেন প্রবাহ হবে, মাছের রিপ্রোডাকশন ভালো হবে। কিন্তু এটা হচ্ছে আপনি যে এখানে বেল্টটা ইউজ করছেন, এই বেল্টটার নাম কি জানেন? কনভেয়ার কনভেয়ার। নামটা বলেন নাই তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, এরকম একটা বোট তৈরিতে আমাদের কত টাকা খরচ হতে পারে? আপনি আয়তনের উপর নির্ভর করে আপনি কত মনে করেন আমার একটা পুকুর আছে 1 একরের, তো সেই 1 একর মানে এটা তো আসলে একটা পুকুরের জন্য করার কথা না, এটা হচ্ছে একটা নদী বা এরকম ইয়ের জন্য একটা বড় আকৃতির করতে হবে। তো সেখানে এটা একটা এর জন্য, একটা বোট তৈরির জন্য, এত উন্নত একটা বোট তৈরির জন্য কেমন খরচ হতে পারে? নিচের যে বোর্ডটা থাকবে সেই বোর্ডটা সাধারণ বোর্ড হলেই চলবে, উপরে কিছু যন্ত্র লাগাতে হবে। অল্প খরচ। এটা কেমন হতে পারে যে 15-20 হাজার টাকার মতো হয়ে গেল? ভোটটার খরচ যদি বাদ দিই তাহলে আমরা 15-20 হাজার মধ্যে করতে পারবো। বুথের খরচ সারা 15-20 হাজার টাকার মতো আমরা করে ফেলতে পারবো। যাক, হয়ে ভালো। আপনাদের আর কোনো প্রকল্প আছে? এটা হলো যে ওয়াটার ইলেকট্রিসিটি, এটা হলো আমরা হলো যে সাধারণত আমরা হলো যে বৃষ্টির সময় যে পানি থাকে, বৃষ্টির সময় যে পানি পড়ে সেটা আমরা বিভিন্ন পাহাড়ের উঁচুতে স্টক করে রাখবো বা হলো যে উঁচু ভবনে ছাদে স্টক করে রাখবো। সেটা হলো যে পানির ভিতরে যখন উঁচুতে থাকবে তখন তার ভিতরে বিভব শক্তি সঞ্চিত থাকবে। যখন সেই পানি নিচে নামে আসবে তখন আস্তে আস্তে সেটা গতিশক্তিতে রূপান্তরিত থাকবে। পানি সেই গতিশক্তি কাজে লাগে আমরা হলো টারবাইন যন্ত্রের সাহায্যে এখানে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে, জেনারেটরের সাথে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেটা হলো আমরা আমাদের প্লান্টে পাঠিয়ে দিতে পারবো এবং আমরা হলো যে ওয়াটার ইলেকট্রিসিটি করতে পারবো। যেগুলো হলো স্টিম ইঞ্জিন, আমাদের সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার করে। ইউরেনিয়াম হলো তেজস্ক্রিয় পদার্থ, এখান থেকে যে রেডিয়েশন বের হয় তার ফলে আমাদের ক্যান্সার এবং বিকলাঙ্গের মতো রোগ হতে পারে। কিন্তু এখানে আমরা হলো যে বায়োগ্যাস তৈরি করবো আঙুর থেকে।
তাপ উৎপাদনের জন্য এখানে আমরা যে বায়োগ্যাসের সাহায্যে এটা হচ্ছে আমাদের গোবর বায়োগ্যাসের মধ্যে কি কি উপাদান থাকে? বায়োগ্যাসের মধ্যে বিষয়টা মিথেন থাকে। মিথেন পুরালে তো পরিবেশের জন্য কিছুটা ক্ষতি হয়। কিছুটা ক্ষতি হবে কিন্তু কার্বনটা থেকে তো একটু কম। হ্যাঁ, ঠিক আছে। এই যে গ্যাসটা থাকবে সেটা ধর্ম বিক্রিয়া ঘটানোর ফলে এখানে তাপ উৎপন্ন হওয়ার ফলে সেই তাপ পানি এখানে বাষ্পে পরিণত হবে। বাষ্পীভূত পানি যখন এখানে আসবে সেখানে প্যাসকেল অনুযায়ী প্যাসকেলের সূত্র অনুযায়ী এখানে চাপ প্রয়োগ করবে। চাপ প্রয়োগ করার ফলে এখানে হলো যে আমাদের হলো যে পিস্টনগুলো আছে সব পিস্টনে যখন চাপ প্রয়োগ করবে তখন এটা মোটা ধুলোয় দিকে ঘুরতে থাকবে ফলে এখানে হলো যে আবার এখানে বিদ্যুৎ উৎপন্ন হতে থাকবে সেই বিদ্যুৎ আমরা হলো যে পাম্পে পাঠিয়ে দিতে পারবো। এবারে আমরা হলো যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। আপনাদের তো জুনিয়র গ্রুপ না? আপনাদের আর এটা কি? এটা হলো আমাদের ভার্টিক্যাল ফ্রেম। আমাদের সাধারণত হলে টু লাইন রোড থাকে। টু লাইন রোডে হলো যে গাড়ি একদিক থেকে আসলে আর পাশে বিপরীত দিক থেকে আসে। ফলে দুটো গাড়ি যখন পাশাপাশি যায় তখন হলো মাঝখানে ঘূর্ণনের সৃষ্টি হয়। বাতাসে ঘূর্ণনের সৃষ্টি হয়। সেই ঘূর্ণনের ক্ষেত্রে আমরা বিদ্যুৎ উৎপন্ন করবো। এখানে যদি একটা গাড়ি এদিক থেকে আসে বিপরীত পাশ থেকে এই দিক থেকে যাবে। ফলে এদিক থেকে আসার কারণে আমি এদিকে ঘুরে আমার এদিকে ঘুরে এদিকে ঘুরতে হবে। ফলে সবসময় একই দিকে ঘুরবে। একদিকে ঘোরার ফলে এখানে হলো যে আমার এখানে জেনারেটর সাহায্যে এখানে বিদ্যুৎ উৎপন্ন হতে হবে। সেই বিদ্যুৎ আমরা হলো যে স্ট্রিট লাইট জ্বালাতে পারবো। আর যদি বেশি উদ্যুক্ত হয় তাহলে সেটাকে আমরা প্লান্টে পারবো। এটা হলো ওয়াটার লেভেল অ্যালার্মিং সিস্টেম। এখানে হলো আমাদের হলো যে যখন আমরা যদি কোনো ট্যাঙ্ক চালু করে যদি আমরা নৌকাতে চলে যাই অন্য নৌকাতে চলে যাই তাহলে দেখা যাবে যে ট্যাঙ্কটা মোটরটা চলার ফলে বিদ্যুৎ তো পানি দ্রুত অবচয় হতে পারে। যখন ফুল হয়ে গেলে পানি করবে এবং মোটর চলতে থাকবে ফলে পানি দ্রুত অবচয় হতে পারে। এখানে আমরা হলো যে আমাদের যখন আমরা মোটরের সাথে পানি তুলবো তখন সেই মোটরের সাথে পানি তোলার ফলে এখানে যখন পানিটা যখন ফুল হয়ে যাবে ট্যাঙ্ক তখন সেটা আমাদের বাজার বেজে উঠবে এবং হলো যে মোটরটা বলবে ফলে আমরা হলো যে পানি বিদ্যুৎ দ্রুত অবচয় রোধ করতে পারবো। এটা হলো স্মার্ট ওয়াশরুম। এটার জন্য আমাদের এই একটা সার্কিট তৈরি করতে কত টাকা খরচ হতে পারে? পুরোটা এটা মেকানিক্যালি সার্কিট তো একটা মেগা মানে হ্যান্ডবিল্ড হোক তবুও তো সেটা করতে হচ্ছে। কী কী কিনছে? এর ভিতরে শুধু আমি হলো যে কপারের তার ব্যবহার করি। তাহলে এটাতে খরচ সর্বসা করলে কত হতে পারে? 20 টাকা 100 টাকা 100 টাকা কিন্তু ওই ট্রানজিস্টর ইউজ করে তো এটাকে প্রায় 15 টাকা 20 টাকার মতো করে দেওয়া যায়। ট্রানজিশন কিন্তু আমাদের ওই জায়গায় হলো যে খবর পাইছি তারপরে এটা হলো স্মার্ট ওয়াশরুম। স্মার্ট ওয়াশরুম মানে হলো এখানে হলো আমরা হলো যে পানি ব্যবস্থাপনা করবো, পানি অপচয় রোধ করবো। এখানে আমাদের যদি একটা 20তলা ভবন থাকে 20তলা ভবনের 20 নম্বর ফ্লোরে যে বেসিনে পানিটা ব্যবহার করবো বেসিনে পানি সাধারণত হলো যে বেশি ময়লা হয় আমাদের কোমরের পাশে যে পানির ব্যবহার হবে সেটা হলো পানিটা হলো পরিষ্কার পানির দরকার হয় না। কিন্তু একবার পানি দেওয়ার ফলে আমাদের 5 থেকে 6 লিটার পানি কিন্তু এমনিতে অপচয় হয়ে যায় পরিষ্কার পানি। কিন্তু আমাদের এখানে যখন আমরা হলো যে 20 নম্বর ফ্লোরে ট্যাঙ্ক থেকে 20 নম্বর ফ্লোরে বেসিনে পানি দেবো বেসিনের যে পানিটা ব্যবহার হবে সেই পানিটা রিফাইনারিতে যাবে। রিফাইনারিতে যাওয়ার পর সেখানে পরিশোধনে 19 নম্বর ফ্লোরে কোমোডে ফ্ল্যাশে চলে যাবে। এবার আমরা 19 নম্বর ফ্লোরে কোমোডে ফ্ল্যাশে সেই পানিটা ব্যবহার করবো পরে সেটা হলো যে আমাদের অন্য লাইনে চলে যাবে। কিন্তু আর যে 19 নম্বর ফ্লোরে তো মানুষ থাকবে সে জায়গায় তো বেসিন ব্যবহার হবে সেই বেসিনের পানি দিয়ে আমরা আবার 18 নম্বরে চলে যাবো। এরকম আমরা নিচ পর্যন্ত চলে যাবো উপরে পানি দিয়ে আমরা নিচ পর্যন্ত চলে যাবো। এটা খুবই ভালো লাগছে। এটা খুবই ভালো লাগছে। এটা কি ডাস্টবিন নাকি? স্মার্ট এটা হলো স্মার্ট ডাস্টবিন। এটার কাজ চলো আপনি যদি এই জায়গায় আসেন আপনি যদি কোনো ময়লা ফেলার দরকার হয় আপনি যদি কাছে আসেন আপনার যদি দূর থেকে যদি আপনি একটা ময়লা ঢিল দেন তাহলে এরকম থেকে খুলে যাবে। একটা ময়লা করে রাখলেন অটোমেটিক আপনাকে এটা হাত দিয়ে তুলতে হবে না ময়লা। খুবই ভালো হয়েছে। এই ডাস্টবিনটাকে একটু ভালোভাবে করো। এখানে আমি আগে না আমি বলে ডাইরেক্ট করে দেখ বলে দেখ মানে বলে দেবেন ফ্রেড। একটু করে দিলে টাইম 5 সেকেন্ড পরে আবার আগে। আচ্ছা, এটা হচ্ছে ওই জুনিয়র গ্রুপ না? এটা আচ্ছা, এই প্রকল্পটা বড় করে করা সম্ভব কি? বড় করে বলতে ডাস্টবিনে বড় করে আমি বড় একটা ডাস্টবিন করলাম যেখানে ওই বাসায় যে নর্মালি প্লাস্টিকের ওই 4 ফিট বাই
এই 1.5 ফিট সাইজের ডাস্টবিনগুলো ইউজ করা হয়, সেটা কি করা সম্ভব? সেটাই করা সম্ভব। এই যে যা আছে এখানে বড় একটা ডাস্টবিন কি এরকম ঢাকনা সিস্টেম করতে কত টাকা খরচ হয়? এর ভিতরে একটা আর্ডিনো আছে, আর্ডিনো মানে মাইক্রো কন্ট্রোলার, ওইটার দাম হলো 1500 টাকা, মানে 800 টাকা। আর তার সাথে এই সার্ভো মোটর লাগে আর কোনো সেন্সর লাগে। আচ্ছা, তোমাদের ফোন নাম্বারটা লিখে, তোমাদের সারের নাম্বার লিখে, তোমাদের নাম লিখে আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে একটা ডাস্টবিনের অর্ডার করলাম আর কি। এত বড় একটা অর্ডার করলাম। আচ্ছা, এটা ইটিভি প্ল্যান না? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে আমাদের হলো যে কলকারখানায় বিভিন্ন ধরনের পানি ব্যবহার করা হয়। পানি ব্যবহার করার ফলে সেই পানিতে বিভিন্ন ধরনের অপদ্রব্য মিশ্রিত হতে পারে, রাসায়নিক দ্রব্য মিশ্রিত হতে পারে, রং মিশ্রিত হতে পারে। সেগুলো আমরা হলো যে আমরা সাধারণত আমাদের দেশে সাধারণত কী করা হয়, সেগুলো ড্রেনের সাহায্যে আমাদের নদীতে দিয়ে দেওয়া হয়। নদীতে পানি দূষণ ঘটে, জলজীবনের উপর চাপ পড়ে। কিন্তু আমাদের এখান থেকে হলো যে আমাদের যখন টিভি প্ল্যান্টে যে পানি ব্যবহার করা হবে, সেই পানিগুলো যখন এই ড্রেনের ভিতরে আসবে, সেক্ষেত্রে আমরা সেটা হচ্ছে আমাদের পিএইচ মেপে নিতে পারবো। পিএইচ মেপের সাথে আমরা পিএইচ মেপে নিতে, তারপর যদি অল্প থাকে বা খার থাকে, কোন ধরনের আসছে সেটা আমরা বুঝে নিতে পারবো। ঠিক তারপর আমরা কোন প্রক্রিয়ার ভিতরে তাও বুঝতে পারবো। প্রথমে আমরা হলো যে যদি আমরা বোঝার পরে যদি আমরা এখানে আসি, তাহলে এখানে হলো যে আমাদের ডিসেলিউশন প্রক্রিয়া পানিকে তাপ প্রদান করে, ডিসেলিউশন প্রক্রিয়া পানিকে চাপ প্রদান করে বাষ্পে পরিণত করা হবে। বাষ্পীভূত পানি যখন এই পাইপের ভিতর দিয়ে আসবে, তখন ঘনীভূত হয়ে এখানে আবার হলো যে ব্লিচিং পাউডারের মধ্যে দিয়ে যাবে, এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে হলো ফিটকির মধ্যে দিয়ে যাবে। ফলে 2 দফা শোষণের পর যে আমাদের পরিষ্কার পানিটা পাওয়া যাবে, সেই পরিষ্কার পানিটা আবার এই প্লান্টে পাঠিয়ে দেবো। ফলে একটা পানি ব্যবহার করে আমরা রিউজ করতে পারবো, এবং রিউজ পানিটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে পিএইচ মিটার ইউজ করছো পানির অম্লতা বা খারত্ব নির্দেশ করার জন্য। তারপরে এখানে ব্লিচিং পাউডার, ফিটকিরি। এখন আর এটা কি ডিস্টিলেশন। আচ্ছা, এখানে আমি ব্লিচিং পাউডার দিলে আমার পানির পিএইচ বাড়বে না কমবে? আচ্ছা, এখানে পিএইচ মিটার আছে। পানির যদি পানি নর্মাল হয়, অম্লত্ব বা খারত্ব কোনোটাই না থাকে, তাহলে মানে স্বাভাবিকভাবে পানির পিএইচ 7। এখন পানিতে যদি অ্যাসিড থাকে তাহলে পিএইচ নিচে নামবে। আর যদি খার হয় উপরের দিকে উঠবে। আমার মনে করো পানিতে অ্যাসিড আছে, সেক্ষেত্রে আমি কোনটা ইউজ করি? সেক্ষেত্রে আমরা হলো যে প্রথমে আমরা যে পানি থেকে এসিডটাকে অপসারণ করবো। অ্যাসিডটাকে অপসারণ হবে, তারপর আমরা কি দিই? তারপরে এখানে ব্লিচিং পাউডার বা ফিটকিরি, দুইটার কোনটাই মানে কোনটার কাজ? দুইটার মাধ্যমে আসবে, দুইটার মাধ্যমে আমরা কোনটার কাজ কি আমার পিএইচ কমানো বা বাড়ানোর জন্য কীভাবে কি ইউজ করি? এই ব্যাপারে পর্যাপ্ত ধারণা নেওয়ার জন্য আমার সাথে কিছুক্ষণ পরে যোগাযোগ এই হোল্ড করে নিন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের প্রকল্পের নাম? ক্লাইমেট কন্ট্রোলার। ক্লাইমেট কন্ট্রোলার। এর কাজ জলবায়ু নিয়ন্ত্রক। মূলত নামটা দিচ্ছি জলবায়ু নিয়ন্ত্রক। কারণ বর্তমান পৃথিবীতে প্লাস্টিক দ্রব্যর কারণে জলবায়ুটা প্রভাব পড়তেছে ব্যাপক। কারণ এই প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলা সম্পূর্ণভাবে মাটিতে মিশে যাইতেছে, মাটি দূষিত হইতেছে। বায়ুতে যেখানে সেখানে প্লাস্টিক পোড়ানোর কারণে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড যায়, মিশে যাইতেছে। নদী, নালা, খাল, বিল, পুকুর ডুবা থেকে শুরু করে সাগর, মহাসাগর পর্যন্ত প্লাস্টিকের সয়লাব। এখানে প্লাস্টিকগুলো পানির উত্তপ্ত করতেছে, প্লাস্টিকের শ্যাওলা করতেছে। শ্যাওলাগুলো মাছে খাইতে যায়, মাইক্রো প্লাস্টিকটা মাছের শরীরে প্রবেশ করতেছে। ওই মাছ খাইয়ে আবার ওই মাইক্রো প্লাস্টিকটা মানব দেহে প্রবেশ করতেছে, মানব দেহে ক্যান্সার সৃষ্টি হইতেছে। অন্যদিকে আবার এই প্লাস্টিকের কারণে পানি যে উত্তপ্ত হইতেছে, পানি উত্তপ্ত হওয়ার ফলে পানিতে যদি শামুক আর ঝিনুকে নির্দিষ্ট তাপমাত্রার বাইরে তাপমাত্রা চলে যায়, তাহলে এরা পানিতে আর ডিম ছাড়তে পারবে না। মাছ তো আলাদা কথা, শুধু শামুক আর ঝিনুকের ডিমের কারণে সারা
পৃথিবীতে সাগর মহাসাগরগুলোর ম্যাক্সিমাম খাদ্য হইতেছে মাছের এই শামুক এবং ঝিনুকের ডিম। তাহলে এই খাবারটা থেকে এরা কি হয়ে অভাব করে যাব, এখানে সাগরের বাস্তুতন্ত্রটা ধ্বংস, খাদ্যের শৃঙ্খলা ধ্বংস হইতে পারে। অন্যদিকে আবার এই পানি দূষিত হওয়ার কারণে জলজ উদ্ভিদটা যে আছে, এই জলজ উদ্ভিদের সমস্যা হইতে পারে। পাশাপাশি এই জলজ উদ্ভিদকে ধ্বংস হলে তাহলে প্রত্যেকটা মিঠা পানি, সাবু পানি অর্থাৎ লোনা পানির বাস্তুতন্ত্রটাও হ্যাম্পার হইতে পারে। তবে এইখানে যখন পানি, মাটি, বায়ু তিনটাই দূষিত হবো, তখন তার জলবায়ু নিয়ন্ত্রণের মধ্যে থাকলো না। এই যে প্লাস্টিকের জন্য জলবায়ু অনিয়ন্ত্রিত হইতেছে, এই প্লাস্টিকের পরিত্যক্ত প্লাস্টিকটা যদি আমি এইখানে পুরাই, এর মধ্যে পুরাই প্রত্যেকটা উপজেলা জেলা লেভেলে যদি এটা পুরানো হয়, এরকম একটা থাকে, তাহলে কার্বন কণাগুলো যে আসতেছে, এই প্লাস্টিক পুরানোর কারণে কিছু কার্বন কণা তৈরি হয়। আমরা এটা আগুন লাগাইতে পারবো? এখানে লাগাইতে পারবো না। আছে এই যে হাতে আপনার লাগিয়ে গেছে, দেখেন কার্বন, হাত দিয়ে দেখেন কার্বন কণাগুলো, আঙ্গুলে লাগান, ওই যে কার্বন কণাগুলো। এই কার্বন কণাগুলো তো নিঃশ্বাসের সাথে ফুসফুসে যায়, আর এই কার্বন কণার জন্যেই ফুসফুসে ক্যান্সার হয়। কার্বন কণা রক্তে মিশে যায়, রক্তে ক্যান্সার হয়। তাহলে এই কার্বন কণাটা যদি বায়ুতে প্রবেশ করতে না পারে, যেটা আছে কার্বন ডাইঅক্সাইড, ওটা তো আছে, অতিরিক্ত প্লাস্টিক পুরানোর জন্য যে কার্বন কণাটা, এটা আর আমি বায়ুতে মিশতে দিতেছি না। এখন পরবর্তীতে থাকলো কার্বন ডাইঅক্সাইড। আমি এরকম পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইডটা একসময় পানিতে চালনা করবো। পানিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে যে কার্বন কণাগুলো এখানে আটকিল না, এটা পানিতে যায়, এটা ভাইসে উঠবো, ওইটা একত্র হয়ে যায়, ভাইসে উঠবো, জমে যাবো। ভাইসে ওঠার কারণে ওইটা আমরা আলাদা করতে পারবো। এখন যে কার্বন ডাইঅক্সাইডটা থাকবে, এই কার্বন ডাইঅক্সাইডটা আমি আলাদা করব। কার্বন ডাইঅক্সাইডকে আমি সংগ্রহ করে, হ্যাঁ, এটা আমি নিকেল প্রভাবকের উপর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটায় মিথেন হিসেবে কাঁচামাল পাবো। আর এই মিথেন আপনি তরল করতে পারবেন। আবার একটু একটা কলম কাগজ প্রভাবক কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন নিকেল প্রভাবক 175 থেকে 200 অথবা 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস মিথেন। নিকেল প্রভাব। ধন্যবাদ। এটা আমাদের ছোট ছোট কেমিস্ট্রি স্টুডেন্টদের জন্য কাজে লাগবে। তো তাহলে আমরা ওই পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিক জাতীয় যে আবর্জনাগুলো আছে, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, হ্যাঁ, যত রকমের প্লাস্টিক, শুধু প্লাস্টিক পলিথিন, যে কোনো আবর্জনা, যে কোনো আবর্জনা আবর্জনা যদি পুরাই, তাহলে কার্বন, আর এটার জন্য তো আমাদের কোনো বাড়তি চাপ দিতে হচ্ছে না, কারণ বাড়তি চাপের জন্য এখানে আমাদের সেই চাপটা হ্যাঁ, চলে আসছে। টপটা চলে আসতেছে। এইখানে আমি যে পানিটা দিতেছি, এখানে আমি পানির চেম্বার না, এখানে আমি আলাদা ওয়াটার চেম্বার করবো। অসংখ্য বড় ইয়ের জন্য ওয়াটার চেম্বার করবো। এই তাপে এই পানিগুলো উত্তপ্ত হবে। পাইপের সাহায্যে পানিগুলো যদি আমি আলাদা জায়গায় নেই, যে স্টিমটা উৎপন্ন হবো, এই স্টিমের চাপে আমি একটা টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, এবং একটা রেল ইঞ্জিনের চেয়ে বেশি বিদ্যুৎ এখানে উৎপন্ন হবে। ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনার সফলতা কামনা করি। ধন্যবাদ। আমাদের এটা হ্যাঁ, আগামী পৃথিবী নিরাপদ বাসযোগ্য করবই, প্রজন্মের নিকটে আমাদের দৃঢ় অঙ্গীকার।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রকল্পের নাম স্মার্ট ভিলেজ। তো হোল্ড করে দাও। আপনাদের প্রতিষ্ঠানের নাম? আপনাদের প্রকল্পের নাম কি? স্মার্ট ভিলেজ। স্মার্ট ভিলেজ, বাহ চমৎকার, স্মার্ট। তো স্মার্ট ভিলেজে আমাদের নর্মাল ভিলেজের সাথে পার্থক্য? স্মার্ট ভিলেজের পার্থক্য হলো গ্রামে অনেকটাই পেশাজীবী রয়েছে যারা উচ্চ পেশাজীবী নয়। আমরা এটা একটা প্রকল্প করবো যার মাধ্যমে সরকার একটি শহরের মতো একটা ব্যবস্থা করে দিবেন যাতে গ্রামের ভিতরেও একটা শহরের জীবনিকতার একটা আদর্শ চলে আসে। আর এই ভিলেজটার প্রধান বৈশিষ্ট্য হলো আবাদি জমি উন্মুক্ত করো। এখানে আমরা যে উদ্দেশ্যে ভিলেজটা স্থাপন করবো সেটা হলো 82% আবাদি জমি মুক্ত করা হবে। 82% আবাদি ভূমি মুক্ত করা হবে। নিরাপদ আবাস ভূমি 50% বিদ্যুৎ সাশ্রয় হবে। সরকার কোনোরকম মুনাফা পাবে। আর 20 বা 40 বছর পর ওই ফ্ল্যাটের মালিক বিনিয়োগকারী। ব্যাপারটা হচ্ছে সরকার 15 গুণ মুনাফা কীভাবে পাবে? এখন আমরা এটা আবাদের জমি মুক্ত করার জন্য আমরা এই প্রকল্পটি করেছি। আমরা যদি হিসাব করি একটু তাহলে দেখা যাবে যে একটা মানুষের ক্ষেত্রে যদি হিসাব করি 16টি পরিবার যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে তাদের জন্য প্রায় 6% করে জমি ধরা হলে প্রায় 40টা পরিবারের জন্য 240% জমি লাগবে। যেখানে 40 পরিবার 4 বিঘা জমির উপর বসবাস করতে পারবে স্মার্ট ভিলেজ যদি করা হয়। এখানে প্রায় যদি আমরা শতাংশ প্রকাশ করি তাহলে প্রায় 82.18% জমি মুক্ত হবে এটার মাধ্যমে। অনেক ধন্যবাদ। আপনাদের প্রকল্প যদি এইভাবে করা হয় তাহলে তো ভালো। হ্যাঁ, আর এখানে সরকারের মুনাফা বলতে আমরা যে বিল্ডিংগুলো করব বিল্ডিংয়ে দেখা যাবে যে 4 তলা ভবনের কম্পার্টমেন্ট করা হবে। প্রতিটি একতলাতে 16টি করে পরিবার থাকবে। মোট 16টি একটি কম্পার্টমেন্টে 4 করে পরিবার হয়ে মোট 16টি পরিবার থাকবে। এবং এটি আমরা ইন্টারেস্টের মাধ্যমে দিব যাতে প্রতি মাসে যারা আপনাদের স্মার্ট ভিলেজে থাকবে যে সকল পরিবার সুবিধা গ্রহণ করবে তারা প্রতি মাসে 2000 টাকা করে রেন্ট দিবে, যা 1 বছর পর তারা ওই মালিক তাদের ফ্ল্যাটটা তাদের দেওয়া হবে। মানে 1 বছরের জন্য তারা ইন্টারেস্ট মানে একটু ভাড়া দেবে। ভাড়ার মাধ্যমে তারা 1 বছর পরে সেই ফ্ল্যাটটার মালিক হবে। এখানে যদি আমরা হিসাব করি একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রায় যদি 2000 করে একটা পরিবার দেয় তাহলে 16টি পরিবারে মোট 2000 করে হলে 32,000। 16টা পরিবার এককালীন 1 লক্ষ টাকা 16 লক্ষ টাকা। আর 16টা পরিবার প্রতি মাসে 2000 টাকা করে দিলে 32,000 এবং 1 বছরে 3,84,000। 40 বছরে দিলে 15,03,60,000 টাকা। তলা বিল্ডিংয়ের 16টা ফ্ল্যাটের জন্য 15 কোটি টাকা আসলে প্রয়োজন লাগে। হয়ে যাবে 1 থেকে 100 কোটি। যাই হোক, 14 গুণ বেশি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের প্রতিষ্ঠানের নাম? নান্দিনা নেকজাহান বালিকা নান্দিনা নেকজাহান। আপনাদের প্রকল্পের নাম কি? আমাদের প্রকল্পের নাম বিনা বিদ্যুতের সেচ প্রকল্প এবং ওয়্যারলেস ট্রান্সমিশনের মাধ্যমে নেটওয়ার্কিং সিস্টেম পরিচালনা ও
গ্রামে এবং পাহাড়ি দুর্গম অঞ্চলে ল্যাম্পপোস্ট তৈরি। কীভাবে কাজ করবে? জি, এইখানে আছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ অর্থাৎ সাধারণ খাবার লবণ। সেখানে বারবার এই দুটি ব্লেড একটি তড়িৎদ্বারের মতো কাজ করছে, একটি ক্যাথোড একটি অ্যানোড। এবং ক্যাথোড এবং অ্যানোডে আমি একটু খেয়াল করি এখানে ব্লেডটা এবং এই তামার তারটা, হ্যাঁ তামার তারটা যদি আপনার ক্যালকুলেশনে ব্লেডটার জন্য আপনার ক্যালকুলেটার শক্তিটা কমে যাচ্ছে। ব্লেডটা ইউজ না করে এখানে হ্যাঁ মোবারক ওই আমার ব্যাগটা দাও, ব্যাগে গ্রাফাইট আছে দাও তো। গ্রাফাইট হ্যাঁ আপনি এখন বলতে থাকেন। আমরা সেই কার্বন তন্ত্রের এই ক্ষেত্রে আমরা ব্লেড ব্যবহার না করে কার্বন তন্ত্র ব্যবহার করতে পারি, জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারি, যেখানে কার্বন তন্ত্রের দাম বড় সরকার প্রায় 60 থেকে 70 আমাদের রিজনেবল প্রাইসের ভিতরে খুব সহজে আমরা এই প্রজেক্টটিকে বাস্তবায়ন করতে পারছি সব গ্রামীণ অঞ্চলে। বারবার এই মিটারের মধ্যে মিটারগুলো বাল্বে চলে আসে, লাইটে জ্বলে উঠছে। আমরা জানি যে পাহাড়ি অঞ্চলে এবং গ্রামে রাতের সড়ক দুর্ঘটনার প্রবণতা কি বেশি, তাই আমরা খুব সহজে ল্যাম্পপোস্টের মাধ্যমে শহর গ্রামে এবং পাহাড়ি অঞ্চলের এই সড়ক দুর্ঘটনার প্রবণতাটা কমিয়ে নিয়ে আসতে পারবো। এবার আসছি ওয়াইফাই ট্রান্সমিটারে। আপনারা জানেন যে আমাদের দেশের প্রায় শতভাগ বিদ্যুতায়ন ঘটেছে। সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে সিম নেটওয়ার্কিং টাওয়ারগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু বাংলাদেশের বর্তমানে পাখির মৃত্যুর হার বেশি, যা কিন্তু আমাদের জলবায়ুতে প্রভাব ফেলছে। সেই ক্ষেত্রে আমরা জানি প্রায় 1 কিলোমিটার জায়গা বা 2 কিলোমিটার জায়গা পর পর কিন্তু আমাদের বৈদ্যুতিক তারের খুঁটি রয়েছে। সেই বৈদ্যুতিক তারের খুঁটিতে যদি আমরা ওয়্যারলেস ট্রান্সমিশন ওয়াইফাই ক্ষেত্রে এবং 2টি অ্যান্টেনা আমাদের সিম নেটওয়ার্কিং সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে 1 কিলোমিটার জায়গা পর পর আমি প্রতীক হিসেবে এখানে ব্যবহার করেছি। সেই ক্ষেত্রে যতটুকু ওয়্যারলেস ট্রান্সমিশন প্রদান করা হবে সেই অ্যান্টেনা বা টাওয়ারে, সেক্ষেত্রে সেই পরিমাণ এলাকা বা সেই পরিমাণ জায়গা জুড়ে এটি সেবা প্রদান করতে পারবে। তার ফলে আমাদের পাখির মৃত্যুর হার কমে আসছে, জলবায়ু থেকে আমরা অনেকটা সাশ্রয়ী হয়ে থাকতে পারছি। আর এটি আমাদের সেচ প্রকল্প। আমরা জানি যে খরার অঞ্চল যেগুলো আছে সেগুলোতে তো প্রায় বেশিরভাগ সময় আমাদের সেচ প্রকল্প কাজ করে না বা পানি ওঠে না। সেক্ষেত্রে যে বর্ষা মৌসুমে পানি থাকে, যে পাহাড়ি ঢলের স্রোতের পরিমাণ যথেষ্ট বেশি, সেই ক্ষেত্রে সেই পাহাড়ি ঢলের স্রোতের এই যে প্রবণতা, সেই স্রোত থেকে আমরা কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করতে পারি। সেই জলবিদ্যুৎ পাহাড়ি ঢলে সেই জলবিদ্যুৎ উৎপন্ন করে আমরা সেই জলবিদ্যুৎ দিয়ে কিন্তু সেই এলাকার প্রায় পুরোটা অঞ্চলে আমরা কিন্তু আলোকিত করতে পারছি, অর্থাৎ বিদ্যুৎ সেবা দিতে পারছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ সেবা প্রদানের পর আমরা যদি সেই পানিকেই যদি আবার আমরা বড় বিশাল আকারের ট্যাঙ্ক, অর্থাৎ বড় গ্রামের ক্ষেত্রে যদি আপনারা বড় বিশাল আকারের ট্যাঙ্ক ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাদের ইউজ করতে হবে এখানে যদি পানির ট্যাঙ্ক হয়, তবে এখানে পুতুলের মুখা ব্যবহার করেছি, আপনাদের ব্যবহার করতে হবে সেই ট্যাঙ্ক কিন্তু ঢাকনাটি। সেখানে বায়ুর প্রেশারের মাধ্যমে আমরা বিনা বিদ্যুতে সেই মজুতকৃত পানিটি প্রতিটি ফসলের কেন্দ্রে পৌঁছে দিতে পারবো বায়ুর প্রেশারের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের এই জায়গায় ব্যবহার করতে হবে পানির ট্যাঙ্কের মুখাটি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এই জিনিসটার পরিবর্তে আপনি ইচ্ছা করলে এই জিনিসটা গ্রাফাইট তন্ত্র এটাকে, মানে হাতের কাছে এটা গ্রাফাইট, হ্যাঁ এটা আমি ওই গত কয়েকদিন আগে সায়েন্টিফিক স্টোরে যাওয়ার পরে ভাবলাম যে আমাদের বিজ্ঞান মেলায় তো সবসময় এই ইলেকট্রোলাইসিসের কোনো না কোনো প্রকল্প থাকে, তো আপনাদের হেল্প করার জন্য এটাকে নেওয়া। তো আপনি এটাকে ইউজ করতে পারেন, কিন্তু তার আগে আমি আপনাকে এটা কেন গিফট করবো, এটা তো অবশ্যই আমারও কিছু আপনার আউটপুট আপনার কাছ থেকে লাগবে। সেটা হচ্ছে যে আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 10। ক্লাস 10-এ। এর আগে কি বিজ্ঞান মেলা সম্পর্কে জানতেন? জি, আমি এই প্রজেক্টের উপজেলা পর্যায়ে না না, মানে এর আগে জানতেন না? আচ্ছা। আর এই গ্রাফাইট সম্পর্কে জানেন? জি, বই পড়েছি আমাদের রসায়ন। আপনাকে যদি আমি এটা গিফট করি, আপনি কি পরবর্তীতে আরো ভালো ভালো কোনো প্রকল্প নিয়ে কাজ করবেন? ইনশাআল্লাহ। মানে বিজ্ঞান মেলায় একটা বাচ্চা অংশগ্রহণ করে তারপর আবার ঝরে যায়, তাদেরকে আমরা পরবর্তী মেলাতে খুঁজে পাই না। তো আপনাকে কি পরবর্তী মেলাতে আমরা পাবো আশা করি? ইনশাআল্লাহ। তাহলে এটা আমি আপনাকে গিফট করব। থ্যাংক ইউ। নিউটন তাহলে কি করো, একটু হোল্ড করো। জি স্যার। হ্যাঁ, আপনার প্রকল্পের নাম? হচ্ছে স্মার্ট ওয়ালেট। এটা একটা স্মার্ট ওয়ালেট এই জন্য, কারণ হচ্ছে বাজারের প্রচলিত যে আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? HMS Asset Center। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওমর হোসাইন।
আমাদের প্রকল্পের মাধ্যমে অর্থাৎ যে মানি ব্যাগগুলো চুরি হয়ে যায়, চুরি হওয়ার জন্য এমন একটা ডিভাইস বানাইছি যেটার ফলে এই মানি ব্যাগটাতে এই ডিভাইসটা ইনক্লুড করা থাকলে এই মানি ব্যাগটা চুরি করার কেউ চেষ্টা করলে সেটা মানে চুরি করা যাবে না। এটা একটা অটোমেটিক একটা অ্যালার্ম বাজবে। এক কথায় চুরি করা অসম্ভব। চুরি প্রতিরোধী একটা মানি ব্যাগ। আচ্ছা আচ্ছা, এই জন্য আমাদের একটা স্মার্ট ওয়ালেট। আপনি চাইলে কিভাবে কাজ করবে? আপনি চাইলে দেখতে পারেন মানে এই আচ্ছা, এখন কি কারণ কি আপাতত আমি পকেট মার হবো? না সেরকম আচ্ছা, আমরা তো আপাতত চেক করতেছি। চেক করার জন্য আপনি পকেট থেকে বের করলেন, এখন 5 সেকেন্ডের একটা ডিলে টাইম আছে, তারপরে অ্যালার্মটা বেজে উঠবে। ও মানে এটা যে চুরি হয়েছে আমি ধরা খেয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবলিক প্লেসে থাকলে ঘোরা পিটানো হতে পারে। এই অ্যালার্মটা বাজতে থাকবে। কার হাতে বাঁচতেছে দেখা যাবে না, এটা কার হাতে। যতক্ষণ পর্যন্ত এটা পাসওয়ার্ড না দিতে পারবে সঠিক, সেই পর্যন্ত এটা আর বন্ধ মানে করতে এটাকে পারবে না। বন্ধ করা সম্ভব না। সম্ভব না। আচ্ছা 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 যার ফলে চোর বাধ্য হবে এটাকে দিয়ে দিতে, ফেলে দিতে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা এই একটা ওয়ালেট তৈরি করতে আমাদের কত টাকা খরচ? একটা ওয়ালেট তৈরি করতে 500 টাকার মধ্যে মানে খরচ হবে। সার্কিট পুরোটা কমপ্লিট? ওয়ালেট সহ সার্কিট সহ মানে ওয়ালেট না, আমি ওয়ালেট এটা আমার এই বাজারে প্লাস্টিকের ওয়ালেট পছন্দ না, আমি অ্যাপেক্সের 1200 টাকার একটা ওয়ালেট কিনলাম, কিন্তু সেই সাথে আমার ডিভাইসটা ওই ডিভাইসের যে কোনো ওয়ালেট ডিভাইসের দাম কত? খরচ কত? ডিভাইসটা 300 টাকার মধ্যে 300 থেকে 400 টাকার মধ্যে ডিভাইসটা কমপ্লিট। আমি যদি এখন একটা ডিভাইসের অর্ডার করি তাহলে 2000 টাকা পড়বে একটা ডিভাইসের দাম। এটা তো তুমি বের করলে তাহলে আমি একটা ওয়ালেট অর্ডার করি, তাহলে আমাকে কত টাকা দিতে হবে? ভাই এটা এখন যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে বলা যায়, ডেভেলপমেন্ট চলতেছে, মানে এখন কি এটা কমপ্লিট না? না একবারে কমপ্লিট না, কমপ্লিট মোটামুটি বলা যায় একটা প্রোটোটাইপ স্টেজে আছে। তো এখন প্রি অর্ডার এখন এটা কি আমি পকেটে ইউজ করার যোগ্য কিনা? একটু মডিফিকেশনের দরকার আছে। আচ্ছা, তো এটাকে ফাইনালি আপনি বললেন একটা ডিভাইসের দাম 3 থেকে 400 টাকা খরচ হবে, মানে এটা 1 থেকে 200 টাকা, তার মানে 5 থেকে 600 টাকায় আমরা এটা পেয়ে যাব। তো আমি যদি আপনাকে 5 থেকে 600 টাকা দেই, আপনি কি এটা আমাকে করে দিতে পারবেন? অবশ্যই, যে কোনো সময়। আচ্ছা, আমি আপনাকে একটা অর্ডার করলাম, তাহলে ওয়ালেট অর্ডার করলাম, আপনি আমাকে করে দেবেন, আপনার জন্য বাজেট 600 টাকা। ওকে। আসসালামু আলাইকুম। আপনি তো অনেক ছোট মানুষ, কোন ক্লাসে পড়েন? ক্লাস 6-এ পড়েন। আপনার স্কুলের নাম? জামালপুর জেলা স্কুল। তার মানে মেধার পরিচয় দিয়েই ভর্তি হয়েছেন। কোন ক্লাসে ভর্তি হয়েছিলেন জেলা স্কুলে? ক্লাস 3। আচ্ছা, যাই হোক, আপনার প্রজেক্টের নাম রিভার ক্লিনার। বাহ, নদী দূষণ নিয়ে আমরা সবাই তো অনেক আতঙ্কিত। আপনি রিভার ক্লিন করতেছেন, এটাতে কিভাবে কি কাজ করবে? বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে নদী এবং সমুদ্র বিভিন্ন পর্যটকরা দেখতে আসে। আমরা তো সচরাচর দেখে থাকি যে আমাদের নদী বা সমুদ্রের উপর কিছু ভাসমান ময়লা থাকে, যা দেখতে অত্যন্ত খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে এবং যারা পর্যটক আসবে তাদেরও দেখতে খারাপ লাগে। এতে আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশের নাম খারাপ হচ্ছে। শুধুই নাম খারাপ হচ্ছে না, আমাদের নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে, নদীগুলোর নাব্যতা হারাচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। হ্যাঁ, সেই কথা মাথায় রেখেই এটি বানানো হচ্ছে। এটি কাজ করবে এভাবে যে এটা সুইচ অন করে দিলে দুই পাশে দুটো চাকা ঘুরবে, যেটার সাহায্যে এটি আগাতে এবং পিছাতে পারবে। সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। যখন এটা আগাবে বা পিছাবে, এর সামনে যে ভাসমান ময়লাগুলো থাকবে তা এই বেল্টের সাহায্যে, কনভেয়ার বেল্ট, এই বেল্টের সাহায্যে উঠে এই বক্সে পড়বে। এই যে ময়লাগুলো যে আমরা পাবো এখান থেকে। এর আগে এই যে প্লাস্টিক বিজ্ঞানী নাম জানো? জামালপুরের বিজ্ঞানী। জামালপুরের আমাদের সামনে যারা আছে সবাইকে চেনো? আচ্ছা আচ্ছা, তুমি এইবার প্রথমবার অংশগ্রহণ করছো না? বলে দেন। আমাদের বিজ্ঞানী। আচ্ছা, তোমার জন্য শুভকামনা, তোমার প্রকল্পের জন্য শুভকামনা। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু মডিফাই করতে পারতাম। এটা যখন সামনের দিকে আগাচ্ছে তখনই তো মানে
বর্জ্যগুলো উঠাচ্ছে, তাই না? আমরা যদি দুই পাশে দুইটা হ্যান্ডেল এইভাবে দিয়ে দিই তাহলে সামনে অনেকটুকু জায়গার ময়লা বেশি সে গ্রহণ করতে পারবে। এটা হ্যান্ডেল দিয়ে দিবে না? জি স্যার, এটা শুধু একটা মডেল স্যার। এটার পিছনে যদি কোনো ইনভেস্টর যদি ইনভেস্ট করে তাহলে এটাকে আরো অনেক মডিফাই করে আরো ইনভেস্টর যদি ইনভেস্ট করে এটাকে কি লাভজনক প্রকল্প হিসেবে না হয়ে এখান থেকে কি বাণিজ্যিকভাবে কোনো লাভ আসবে? বাণিজ্যিক হিসেবে লাভ আসবে। হ্যাঁ, আসবে। এখান থেকে বাণিজ্যিক লাভ আসবে, এখান থেকে জাম গোল্ডগুলো আসবে, সেখান থেকে অনেকগুলো রিইউজেবল, তাতে বাণিজ্যিক লাভ আসবে। ওকে। এটা হ্যাঁ টারবাইন। আপনাদের প্রতিষ্ঠানের নাম? জামালপুর জেলা স্কুল। আচ্ছা, আপনাদের জামালপুর জেলা স্কুল থেকে আসছেন। তো জেলা স্কুলের দুইটা প্রজেক্ট, তিনটা প্রজেক্ট আমাদের একটি। আচ্ছা, আপনাদের প্রকল্পের নাম কি? আমাদের প্রকল্পের নাম কার্বন রিডাকশন। কার্বন রিডাকশন। সবগুলো মিলিয়ে কি কার্বন রিডাকশন নাকি? এটা কার্বন রিডাকশন, এটা টাইম ডাইলেশন। ওটা আচ্ছা, এটারই অংশ এটা। আচ্ছা, আমরা প্রথমে কার্বন রিডাকশনে যাই। বর্তমান বিশ্বের অন্যতম সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এর অন্যতম কারণ হলো কার্বন ডাইঅক্সাইড। আমরা এই কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড রোধের জন্য এই প্রযুক্তি তৈরি করেছি। প্রথমে একটি ভ্যাকুয়াম চেম্বারে প্রকৃতির গ্যাসগুলো জমা করা হবে। তারপর সেই ভ্যাকুয়াম চেম্বারে থাকবে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানি। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানির সাথে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, কারণ এটি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বৈশিষ্ট্য। এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে পটাশিয়াম কার্বনেট উৎপন্ন হয়, পটাশিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হয়। তারপর এই পটাশিয়াম কার্বনেট এবং পানিকে আমরা প্যালেট রিয়েক্টর নামে একটি মেশিনে নিয়ে যাব, যেখানে পূর্ব থেকেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত থাকবে। সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে পটাশিয়াম কার্বনেট এবং পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানি উৎপন্ন করবে। তারপর সেই প্যালেট রিয়েক্টর থেকে প্রাপ্ত উৎপাদনগুলোকে আমরা তারপর সেন্ট্রিফিউজ নামে একটি মেশিনে নিয়ে যাবো। সেন্ট্রিফিউজ মেশিনের কাজ হলো ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানি থেকে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটকে আলাদা করে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও পানিকে আলাদা অন্য এক জায়গায় স্টোর করা হবে। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানিকে তারপর আমরা পূর্বের কাজের জন্য এয়ার কন্ট্যাক্টরে আবার ব্যবহার করতে পারবো। এবং ক্যালসিয়াম কার্বনেটকে আমরা পরবর্তীতে ক্যালসাইনার নামক একটি মেশিনে নিয়ে গিয়ে উচ্চ চাপের মাধ্যমে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড আলাদা করব। যে কার্বন ডাইঅক্সাইডটি থাকবে লিকুইড কার্বন ডাইঅক্সাইড বা রিফাইন্ড কার্বন ডাইঅক্সাইড। সেই রিফাইন্ড কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা বিভিন্ন উপকরণ যেমন সিমেন্ট, প্লাস্টিক বা লো কার্বন ফুয়েল তৈরি করতে পারি, বা সেই রিফাইন্ড কার্বন ডাইঅক্সাইডগুলোকে আমরা মাটির নিচে কোনো জায়গায় স্টোর করে রাখতে পারি। চমৎকার। কিন্তু আমরা এই মানে এখান থেকে আমরা উৎপাদন তাহলে পাইলাম কি কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড আর আমরা আমাদের মূল ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা হবে লিকুইড, এটা রিফাইন্ড। এটা আমরা চাইলে বর্তমানে কোল্ড প্রেসে রিফাইন্ড কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি। তাহলে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা আসতো এটাকে আমরা কি কাজে ব্যবহার করি? পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানি উৎপন্ন হয়, সেটাকে আবার যদি আমরা এই মেশিনে দিই তাহলে সেম আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে আচ্ছা, এটা পুনর্ব্যবহার হবে। এর মানে আমরা প্রথমবার যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানি ব্যবহার করি, এরপরে আর আমাদের লাগতেছে না, এখান থেকে উৎপন্ন হবে এবং এখানে আমরা আবার পরবর্তীতে ব্যবহার করব। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। তার মানে এখান থেকে কোনো রাসায়নিক বর্জ্য বেরোচ্ছে না। বরঞ্চ কার্বন ডাইঅক্সাইড আচ্ছা, আপনাদের এটা কি প্রকল্প? আজকে আমাদের ব্ল্যাক হোল এবং টাইম ডাইলেশন। যখন কোনো নক্ষত্র ধ্বংস হয় সেখান থেকে অনেক গ্যাস, রেডিয়েশন এবং আলো বের হয়, এবং এর নক্ষত্রের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রটি সংঘর্ষিত হয় এবং একটি ছোট বিন্দুতে পরিণত হয়। সেটাকে বলা হয় সিঙ্গুলারিটি। তো অনেক মহাকাশে গ্র্যাভিটি একটা নির্দিষ্ট কোনো জায়গাতে যখন আবদ্ধ করা হয় না, তখন সেখানে যে আকর্ষণের মাধ্যাকর্ষণ শক্তি আছে তা অত্যন্ত বেশি হয়ে যায়। তো অত্যন্ত বেশি হওয়ার ফলে যে আশেপাশে যে গ্যাস ছিল, গ্যাস
আলো এবং সব কিছু এই সিঙ্গুলারিটির ভিতরে আকর্ষিত হতে থাকে। যখন এই আকর্ষণটা হয় তখন সেটা একটি আলো বস্তুর আকার ধারণ করে, কারণ সেখানে যে আলো যাবে বা প্রতিফলিত আমাদের চোখে আসবে তার সম্ভব না, কারণ এটি আলোকে নিজের ভিতরে গ্রহণ করে নিতে পারে, যার ফলে এটিকে একটি আলো বস্তু নেয় দেখা যায়। এই কারণে এটিকে বলা হয় ব্ল্যাক হোল। তো ব্ল্যাক হোলের চারপাশে যে অংশটি রয়েছে এটাকে বলা হয় ইভেন্ট হরাইজন। ইভেন্ট হরাইজনের আশেপাশে যদি কোনো বস্তু স্পর্শ করে এর ভিতরে ঢুকে যেতে পারে। তো ইভেন্ট হরাইজনের আশেপাশে মহাকর্ষের মহাবিশ্বের সবচেয়ে দ্রুততম বস্তু আলো, এটিও যদি এর নিকটে আসে তাহলে সেটা এই ব্ল্যাক হোলের মাঝখানে প্রবেশ করতে পারে। তো ব্ল্যাক হোলের আশেপাশে যদি আমরা থাকি তাহলে সেখানে আমাদের জন্য টাইম স্লো হয়ে যায়, কারণ আমরা যদি আমরা আলোর বেগে ট্রাভেল করতে পারি তাহলে আমাদের জন্য টাইম স্টপ হয়ে যাবে। তো আমরা যদি দেখি যে সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসছে তা আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তো এই কারণে তো আলো প্রতিফলিত হয়ে আসতে কিন্তু একটু সময় লাগে, আর আমরা যখন কোনো বস্তু দেখি সেখানে আলো প্রতিফলিত হয় এবং আমাদের চোখে ফেরত আসে, তারপরে আমরা কোনো বস্তু দেখতে পারি। হয়তো এটি খুবই অল্প সময়ের জন্য, কিন্তু আমরা সবসময় অতীতকে দেখতে পাই, আমরা কখনো বর্তমানকে দেখতে পাই না, মানে সেই হিসেবে টাইম ট্রাভেল পসিবল। তো আমরা যদি ব্ল্যাক হোলের আশেপাশে গিয়ে 1 বছর কাটাই তার পৃথিবীর 10 লক্ষ বছরের সমান হবে। অর্থাৎ আমরা যদি কোনোভাবে ব্ল্যাক হোলের আশেপাশে গিয়ে 1 বছর কাটিয়ে আবার পৃথিবীতে ফেরত আসি, আমরা সে দেখতে পারবো সেখানে 10 লক্ষ বছর কেটে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাক হোল পৃথিবী থেকে অনেক দূরে, অনেক আলোকবর্ষ দূরে, এখানে আমরা পৌঁছাবো কীভাবে? সাধারণ ফুয়েল আলো রকেট যদি আমরা যাই তাহলে সেটা আমাদের 1000 বছর লেগে যাবে, যার কখনো বিজ্ঞানীরা এক ধরনের রকেটের ডিজাইন আবিষ্কার করেছে। তো এই রকেটের সাইডে এক ধরনের যন্ত্র থাকবে যা টাইম স্পেসকে বাঁকাতে পারে। তো এটি টাইম স্পেসটাকে সমতল, টাইম স্পেসের সামনের অংশকে এটি নিচের দিকে এবং পিছনের অংশটিকে উপরের দিকে বাঁকাতে পারে, যার ফলে এক ধরনের ধাক্কার সৃষ্টি হবে। যে ধাক্কার ফলে এই স্পেসক্রাফট আলোর চেয়ে বেশি দ্রুত ট্রাভেল করতে পারবে, যার ফলে আমরা ব্ল্যাক হোলে পৌঁছাতে পারবো। এরপর যদি আমরা সেখানে 1 বছর কাটাই তাহলে আবার আমরা পৃথিবীতে ফিরে এসে 10 লক্ষ বছর কাটাতে পারবো, অর্থাৎ আমরা সেখানে টাইম ট্রাভেল করতে পারবো, অর্থাৎ আমরা ভবিষ্যতে
রাস্তাঘাটে আমাদের প্রতিনিয়ত অনেক অ্যাক্সিডেন্ট হয়ে হইতেছে আর কি যানজট আর এসব সমস্যার সমাধান করার জন্যই আমরা এই ফ্লাইওভারের ব্যবস্থাটা করেছি। অনেক ধন্যবাদ। পরিকল্পিত শহর আমরা চেষ্টা করবো আমাদের শহরকে এরকম পরিকল্পিত হোক। ধন্যবাদ। এটা এখানে হচ্ছে বর্তমান বাংলাদেশের বিদ্যুতের অনেক অভাব এবং বিদ্যুৎ মানে সরবরাহ দিতে পারতেছে না। তো আমরা যে চাষবাসের কাজটা করি ইরিগেশনের কাজ করি এখানে যদি বিদ্যুৎটা যদি ঠিক মতো সরবরাহ যদি না করতে পারি তাহলে তো চাষটা ঠিক মতো হবে না, দেশের খাদ্যের অভাব দেখা দিতে পারবে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নে ডিজিটাল বাংলাদেশের কখনোই গড়ে উঠবে না। আর তো আমরা যদি এখানে সূর্যের আলোকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের সাহায্যে পুকুরে বা নদী এসব খাল বিলের পানি ব্যবহার করে এখান থেকে চাষের কাজটা করি তাহলে আমরা দুই দিক দিয়ে মানে করতে পারবো। কারণ এই দিক দিয়ে হচ্ছে বিদ্যুৎ যাতে সঞ্চয় হচ্ছে এটা দেশের অন্য কাজে শিল্প কারখানায় এইসব ক্ষেত্রে ব্যবহার করে দেশ আর্থিকভাবে মানে উন্নতি লাভ করতে পারবে। আর এখানে যদি মানে মানে বেশ কিছুদিন ধরে আমাদের ঝড় বৃষ্টি হচ্ছে এই কারণে যদি বিদ্যুৎ থাকছে না এরকম করে যদি চলে তাহলে তো আমাদের মানে চাষের কাজটা ঠিক মতো হবে না, ফসল উৎপাদন হবে না, দেশের খাদ্যের যদি অভাব দেখাতে হয় তাহলে দেশ দুর্ভিক্ষের শিকার হবে। এই কারণে আমরা এই পদ্ধতিটা আসলে অনেক কম খরচে এটা কি করা যায়, এখানে কোনো বিল দিতে হইতেছে না, সূর্যের আলোকে কাজে লাগিয়ে কাজটা করা হইতেছে। আর এখানে এমন হতে পারে যে আবহাওয়া খারাপ থাকলে সূর্যের আলো না আসতে পারে তাহলে তো চার্জ হবে না। এই কারণে আমরা এই পানির ট্যাঙ্কটা ব্যবহার করতেছি, এখানে পানি জমা রাখতে পারবো পরে এখান থেকে আর কি ক্ষেত্রে অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করবো কাজে লাগানোর জন্য। আপনাদের এটা কি প্রকল্প? নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আধুনিক গ্রাম। আপনাদের প্রতিষ্ঠানের নাম? মাদারগঞ্জ পাইলট আসাম পাইলট চন্দ্র। আপনারা সবাই তাহলে কী করে একই স্কুলে? আপনাদের এই প্রকল্পের কাজ কি? স্যার আমাদের আজকের প্রজেক্টটি যেহেতু খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য শক্তি। স্যার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা গোয়ালঘরের সাইডে দেখতে এখানে বায়োগ্যাস প্যানেল। এখানে আমরা গোয়ালঘরের ভিতর থেকে পাইপলাইনের মাধ্যমে গরুর বর্জ্য বা মর্য আছে সেটা এখানে নিয়ে যেয়ে ফেলবো। আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে আমরা কেন পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাবো, হাত দিয়ে কেন নিয়ে যাবো না? হাত দিয়ে নিয়ে গেলে আমরা কোনো উদ্ভিদ চাষ করতে যাই তাহলে মাটি রয়েছে ওগুলো আমাদের গাছকে নষ্ট করে দেয়, আলো চলে যাইতেছে অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু এই জায়গায় যদি আমরা চাষ করি তাহলে জীবাণু আক্রমণের থেকে আমরা রেহাই পেতে পারবো এবং আমাদের ফলনটা অনেক সুন্দর হবে। আর আমরা এই অল্প জমির ভিতরে অনেক চাষাবাদ করতে পারি। মনে করেন একটা পাইপ আছে, পাইপের উপর আরেকটা পাইপ এরকমভাবে আমরা অনেক স্বল্প জমির ভিতরে অনেক চাষাবাদ করতে পারি। আর এই পাশে রয়েছে